রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তীব্র চাপ সত্ত্বেও ইরান আত্মসমর্পণ না করায় বিস্মিত ডোনাল্ড ট্রাম্প। 2 মাসের মাথায় আবার ভারতে বিধ্বস্ত হল তেজাস যুদ্ধ বিমান। মণিপুরে অচল হয়ে পড়েছে ভারতীয় নিয়ন্ত্রণ। একের পর এক সেনা ক্যাম্প দখল বিদ্রোহীদের। একই দিনে ঢাকার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ নয়াদিল্লি ও ইসলামাবাদের। 4 বছরের যুদ্ধে ইউক্রেন এখন বিধবা আর এতিমের দেশ। পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার তালিবান সরকারের। তীব্র সামরিক চাপ সত্ত্বেও ইরান এখনও কেন আত্মসমর্পণ করেনি সেজন্য বিস্মিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের আশা ছিল ইরান তাদের চাপের কাছে আত্মসমর্পণ করে বলবে, আমরা স্বীকার করছি আমরা অস্ত্র চাই না, এখন বলুন আমাদের কি করতে হবে। কিন্তু ইরানকে এখনও এমন অবস্থানে নামিয়ে আনতে না পারায় অনেকটাই হতাশ ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, ডোনাল্ড ট্রাম্প হতাশ হয়ে পড়েছেন, আমি তা বলবো না, বরং তিনি বেশ বিস্মিত এবং জানতে আগ্রহী ইরান এখনও কেন আত্মসমর্পণ করেননি। তিনি এই বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন এবং কারণ জানতে চেয়েছেন। স্টিভ উইটকফ বলেছেন, আমরা মধ্যপ্রাচ্য ঘিরে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি গ্রহণ করেছি ইরানে হামলার লক্ষ্যে। ইরানকে হামলার হুমকিও দেওয়া হয়েছে। আমরা মধ্যপ্রাচ্যে যে ধরনের প্রস্তুতি নিয়েছি তাতে এটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয় যে হামলার লক্ষ্যেই এসব করা হয়েছে, কিন্তু ইরান এখনও আত্মসমর্পণ করেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সর্বশেষ রোববার বলেছেন, তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। ইরান জাতি ধ্বংস হতে রাজি, কিন্তু শত্রুর কাছে আত্মসমর্পণ করে না। কারো কোনো অন্যায্য দাবির কাছে আমরা মাথা নত করব না। আমাদের কাছে কি অস্ত্র থাকবে বা না থাকবে তা অন্য কোনো দেশের ঠিক করার কোনো অধিকার নেই। এটা সম্পূর্ণ ইরানের সিদ্ধান্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার বলেছেন, উভয় পক্ষের উইন উইন অবস্থায় এখনও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। এদিকে আগামী বৃহস্পতিবার জেনেভায় দ্বিতীয় দফা ইরান যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাত্র 2 মাসের মাথায় ফের বিধ্বস্ত হল ভারতের নিজস্ব তৈরি তেজাস যুদ্ধ বিমান। গত 7 ফেব্রুয়ারি দিল্লির একটি ঘাঁটিতে অবতরণের সময় বিধ্বস্ত হয় একটি তেজাস যুদ্ধ বিমান। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে সৌভাগ্যক্রমে পাইলট বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন। 7 ফেব্রুয়ারি এই দুর্ঘটনা ঘটলেও সোমবার এ ঘটনা প্রকাশ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এর আগে গত 21 নভেম্বর দুবাই এয়ার শোতে বিধ্বস্ত হয় একটি তেজাস যুদ্ধ বিমান। 2024 সালে বিধ্বস্ত হয়েছিল আরেকটি তেজাস ফাইটার জেট। 7 ফেব্রুয়ারি তেজাস যুদ্ধ বিমান বিধ্বস্তের পর ভারতীয় বিমান বাহিনীর কাছে থাকা 32টি তেজাস যুদ্ধ বিমান গ্রাউন্ড করে রাখা হয়েছে। ত্রুটি পরীক্ষা ছাড়া আর কোনো অপারেশন পরিচালনা করা হবে না। সর্বশেষ বিধ্বস্তের ঘটনায় ভারতের এই যুদ্ধ বিমান রপ্তানির স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। ভারতের দাবি, তেজাস একটি 4.5 জেনারেশন হালকা যুদ্ধ বিমান। ভারতের অনেক স্বপ্ন ছিল এই যুদ্ধ বিমান বিক্রি করে সমরাস্ত্র রপ্তানির বাজারে উল্লেখযোগ্য স্থান দখল করার। কিন্তু দুবাই এয়ার শোতে গোটা বিশ্ববাসীর সামনে এই বিমান বিধ্বস্তের পর মুখ ফিরিয়ে নেয় আন্তর্জাতিক সম্ভাব্য ক্রেতারা। 4 বছরের যুদ্ধে ইউক্রেন পরিণত হয়েছে বিধবা আর এতিমের দেশে। প্রকাশিত তথ্য অনুসারে 4 বছরের যুদ্ধে রাশিয়া ও ইউক্রেনে আহত ও নিহত মানুষের সংখ্যা 15 লাখ। যুক্তরাষ্ট্রের হিসেব মতে ইউক্রেনের কমপক্ষে 70,000 সেনা নিহত হয়েছে। রাশিয়ার নিহত সেনা সংখ্যা 1,20,000। সোমবার সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে 59,000 শিশুর সন্ধান পাওয়া গেছে যারা যুদ্ধের কারণে এতিম হয়েছে। তাদের মা বাবা উভয়ই মারা গেছে যুদ্ধে। ইউক্রেনে হাজার হাজার সেনার স্ত্রী বর্তমানে বিধবা। 3 জন সৈনিকের বিধবা স্ত্রীর একটি অনলাইন গ্রুপে বর্তমানে 6,000 বিধবা নারী সদস্য রয়েছেন। তাদের প্রত্যেকের স্বামী সৈনিক এবং যুদ্ধে নিহত হয়েছেন। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরুর পর ইউক্রেনের 1.5 কোটির বেশি মানুষ দেশ ছেড়ে ইউরোপ সহ বিভিন্ন দেশে চলে গেছে। ফলে দেশটি বর্তমানে তীব্র জনসংখ্যার সংকটে পড়েছে। মানুষের অভাবে ইতোমধ্যে ইউক্রেনের অনেক অঞ্চল বিরানভূমি ও জঙ্গলে পরিণত হয়েছে। অনেক এলাকায় মানুষ যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে অবিস্ফোরিত বোমার আতঙ্কে।
একই দিন ঢাকার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছে ভারত ও পাকিস্তান। রবিবার বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। অপরদিকে খলিলুর রহমানের সঙ্গে রোববার টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের প্রথম বৈঠক হয় রোববার। বৈঠকের পর প্রণয় ভার্মা বলেন, আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছে। আজ পররাষ্ট্রমন্ত্রীর দেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে আমি আমাদের সেই অবস্থান পুনরায় স্পষ্ট করছি। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ এবং সুবিধার কথা বিবেচনা করে ইতিবাচক গঠনমূলক ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করতে চাই। যদিও এই বৈঠককে একটি প্রাথমিক আলোচনা এবং সৌজন্য সাক্ষাৎ হিসেবেই বর্ণনা করছেন প্রণয় ভার্মা। তবে নতুন সরকার গঠন পরবর্তী সময়ে দিল্লি ঢাকা সম্পর্কের নিরিখে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তারেক রহমানের জয়ের পরেই তাকে অভিনন্দন জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। অভিনন্দন জানাতে মোদী ফোন করেন তারেক রহমানকে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক, কূটনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে আফগানিস্তানের তালেবান সরকার। তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাতে পাকিস্তান হামলা চালিয়েছে আফগানিস্তানের অভ্যন্তরে একটি মাদ্রাসা ও বেসামরিক বাড়িতে। এতে নিহত হয়েছে কমপক্ষে 17 জন বেসামরিক লোকজন। উপযুক্ত সময় পাকিস্তানের বিরুদ্ধে এর প্রতিশোধ নেওয়া হবে। শনিবারের হামলার বিষয়ে পাকিস্তান আর্মির দাবি, উপযুক্ত তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী 7টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। পাকিস্তানের অভ্যন্তরে হামলা পরিচালনা করে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছিল সীমান্তবর্তী এসব আফগান ঘাঁটিতে। পাকিস্তান আর্মি ও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বারবার আফগান তালেবান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সীমান্তে পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়ার জন্য। পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার জন্য আফগানিস্তানের ভূমি ব্যবহার না করার জন্য। কিন্তু তালেবান সরকার তাতে কর্ণপাত করেনি, বরং পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের মদত দিচ্ছে তারা। ফলে পাকিস্তান বাধ্য হয়েছে তার নিরাপত্তার স্বার্থে আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালাতে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিদ্রোহীরা ভয়াবহ হামলা চালিয়েছে ভারতীয় আর্মির একটি সেনা ক্যাম্পে। হামলা চালিয়ে বিদ্রোহীরা দখল করে নিয়েছে সেনা ক্যাম্পটি। হামলার পর ভারতীয় আর্মি ক্যাম্পটি ছেড়ে পালিয়ে গেছে। চলতি সপ্তাহে পরিচালিত এই হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা গেছে বিদ্রোহীদের হামলায় টিকতে না পেরে ক্যাম্প ছেড়ে পালিয়ে যাচ্ছে ভারতীয় সেনারা। মণিপুর লিবারেশন আর্মি এই হামলা চালায়। এই হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 2019 সালে লন্ডনে মণিপুর প্রবাসী সরকার মণিপুরকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে। এই ঘোষণায় বলা হয়, মণিপুর আর ভারতের কোনো রাজ্য নয়, বরং একটি স্বাধীন দেশ। এখানে এখন আর ভারতের কোনো আদেশ ও আইন চলবে না। এখানে ভারতের সংবিধান ও প্রশাসন অচল। মণিপুর সেনা ক্যাম্প দখলের পর মণিপুরের স্বাধীনতা ঘোষণার এই পুরনো ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে। অপরদিকে চলতি সপ্তাহে মণিপুরের ইউনাইটেড কুকি লিবারেশন আর্মি মণিপুরের 3 জন এমপির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছে। মৃত্যু পরোয়ানায় বলা হয়েছে, তারা যদি পদত্যাগ না করে তাহলে তাদের হত্যা করা হবে। 3 জন এমপির নাম প্রকাশ করে বলা হয়েছে, তারা ভারতের কেন্দ্রীয় সরকারের দালাল এবং মণিপুরের জনগণের শত্রু। এর আগে গত 8 ফেব্রুয়ারি মণিপুরে বিদ্রোহীরা হামলা চালায় বিজেপির একজন সংসদ সদস্যের ওপর। প্রকাশিত বিভিন্ন খবর অনুসারে মণিপুরে ভারতের তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। রাজ্যটির বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ করছে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ। মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্রে ইরানকে ঘিরে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এক নতুন মাত্রা যোগ করেছে। একদিকে পারস্য উপসাগরের মুখে অবস্থিত কৌশলগত জলপথে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌশাখা এবং নৌবাহিনী প্রথমবারের মতো সৈয়দ 3G নৌভিত্তিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। অন্যদিকে ওয়াশিংটনে আবারও আলোচনায় এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সীমিত বা টোকেন সমৃদ্ধকরণ মেনে নেওয়ার সম্ভাবনা। একই সময় সামরিক বিকল্প টেবিলে রয়েছে, এমন খবর যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই দুই ধারার সমান্তরাল অগ্রগতি ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রদর্শন এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সামরিক চাপ মধ্যপ্রাচ্যে এক জটিল কৌশলগত সমীকরণ তৈরি করছে, যার প্রভাব আঞ্চলিক নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক কূটনীতির উপর দীর্ঘমেয়াদে পড়তে পারে। ইরানের সামরিক মহড়া স্মার্ট কন্ট্রোল অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম সংবেদনশীল জলপথ হরমুজ প্রণালীতে। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণে অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস
পরিবাহিত হয়, যা বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনায় বৃদ্ধি পেলেই এই জলপথে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে, এমনকি বিমা প্রিমিয়ামও বেড়েছে। সেই প্রেক্ষাপটে ইরানের নৌবাহিনীর এই মহড়া এবং সেখানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা নিছক প্রযুক্তিগত ঘটনা নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তা। ইরান তার নৌ সক্ষমতা ও আকাশ প্রতিরক্ষা বলয়কে সমন্বিত করে এক আঞ্চলিক প্রতিরক্ষা ছাতা গড়ে তুলতে চাইছে। সায়েদ 3G মূলত স্থলভিত্তিক সায়েদ 3 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের নৌ সংস্করণ। ইরানি সূত্র অনুযায়ী এটির পাল্লা প্রায় 150 কিলোমিটার এবং এটি উলম্ব উৎক্ষেপণ সক্ষমতা বহন করে। স্থলভিত্তিক সায়েদ 3 ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা চালানো হয়েছিল 2016 সালের 28 ডিসেম্বর, যার পাল্লা প্রায় 120 কিলোমিটার, দৈর্ঘ্য 6 মিটার এবং ওজন প্রায় 900 কিলোগ্রাম। নৌ সংস্করণে পাল্লা বৃদ্ধি এবং উলম্ব উৎক্ষেপণ প্রযুক্তির সংযোজন ইঙ্গিত দেয় যে ইরান তার নৌবহরকে বহুমাত্রিক হুমকি মোকাবেলায় প্রস্তুত করতে চাইছে, বিশেষত ড্রোন, ক্রুজ মিসাইল, যুদ্ধ বিমান কিংবা নজরদারি বিমানের বিরুদ্ধে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে শহীদ সৈয়দ সিরাজি নামের জাহাজ থেকে, যা ইরানের শহীদ সোলাইমানি শ্রেণীর জাহাজগুলোর সঙ্গে সমন্বিতভাবে ব্যবহারের উপযোগী বলে দাবি করা হয়েছে। ইরানি কর্তৃপক্ষ বলছে এই ব্যবস্থার মাধ্যমে নৌযানগুলোর জন্য একটি আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ছাতা গড়ে তোলা সম্ভব হবে। এর অর্থ হল পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত ইরানি যুদ্ধ জাহাজগুলো কেবল নিজেদের রক্ষা করবে না, বরং পারস্পরিক নেটওয়ার্কের মাধ্যমে সমন্বিত প্রতিরক্ষা গড়ে তুলতে পারবে। এটি এরিয়া ডিফেন্স ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ, যা উন্নত সামরিক শক্তিগুলো বহুদিন ধরেই ব্যবহার করে আসছে। এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে, ইরান কেন এই সময় এমন সক্ষমতা প্রদর্শন করছে? এর উত্তর খুঁজতে গেলে ওয়াশিংটনের সাম্প্রতিক রাজনৈতিক বার্তার দিকে তাকাতে হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় শূন্য সমৃদ্ধকরণ অবস্থান ধরে রেখেছেন বলে জানানো হলেও একই সঙ্গে টোকেন বা প্রতীকী সমৃদ্ধকরণের প্রস্তাব বিবেচনায় নেয়ার ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস এমন একটি প্রস্তাব পর্যালোচনা করতে পারে যেখানে ইরান সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে, তবে এমনভাবে যাতে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পথ খোলা না থাকে। এই টোকেন এনরিচমেন্ট ধারণাটি কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। ইরানের দৃষ্টিকোণ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার, যা শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের জন্য প্রয়োজনীয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের শঙ্কা, সমৃদ্ধকরণের অবকাঠামো বজায় থাকলে তা দ্রুত অস্ত্রমানের ইউরেনিয়ামে রূপান্তর করা সম্ভব হতে পারে। অতীতে 2015 সালের যৌথ সমগ্র কর্ম পরিকল্পনা বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন এই দ্বন্দ্বের একটি ভারসাম্যপূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করেছিল। তবে 2018 সালে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে সরে দাঁড়ালে পরিস্থিতি নতুন করে অস্থিতিশীল হয়। বর্তমান প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তেহরান একটি প্রস্তাব চূড়ান্ত করেছে যাতে রাজনৈতিক অঙ্গীকার এবং কারিগরি নিশ্চয়তা থাকবে, যাতে প্রমাণ হয় ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল একটি বেসামরিক উদ্দেশ্যে সীমাবদ্ধ। এটি মূলত আন্তর্জাতিক আস্থা পুনর্গঠনের প্রচেষ্টা। কিন্তু একই সময়ে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত আরেকটি তথ্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে নাকি সামরিক বিকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং তার পুত্র মুজতবা খামেনির নামও এসেছে। যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছে, তবুও এমন তথ্য প্রকাশ নিজেই এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ। এই দুই ধারার সমান্তরাল অগ্রগতি, কূটনৈতিক নমনীয়তার ইঙ্গিত এবং সামরিক বিকল্পের আলোচ্যতা আন্তর্জাতিক রাজনীতিতে ডুয়াল ট্র্যাক কৌশল হিসেবে পরিচিত। অর্থাৎ একদিকে আলোচনার দরজা খোলা রাখা, অন্যদিকে সামরিক চাপ অব্যাহত রাখা। ইরানও একইভাবে সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে বার্তা দিচ্ছে যে চাপ প্রয়োগ করলে তারও প্রতিরোধের সক্ষমতা রয়েছে। সৈয়দ 3G পরীক্ষাকে তাই কেবল প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে দেখা যথেষ্ট নয়, এটি এক প্রকার কৌশলগত সংকেত। প্রশ্ন হচ্ছে, এই আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাস্তবে কতটা কার্যকর? ইরানের প্রতিরক্ষা শিল্প গত 2 দশকে উল্লেখযোগ্য উন্নতি করেছে। নিষেধাজ্ঞার চাপে তারা দেশীয় প্রযুক্তি উন্নয়নে জোর দিয়েছে। রাডার, ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তিতে তারা আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
তবে পশ্চিমা বিশ্লেষকদের মতে ইরানের প্রযুক্তি এখনও উন্নত ন্যাটো মানের তুলনায় পিছিয়ে, কিন্তু অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়েল A2AD কৌশলের ক্ষেত্রে ইরান পারস্য উপসাগরে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। দ্রুতগামী বোট, উপকূলভিত্তিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং এখন নৌভিত্তিক আকাশ প্রতিরক্ষা সব মিলিয়ে একটি স্তরভিত্তিক প্রতিরক্ষা কাঠামো তৈরি হচ্ছে। স্ট্রেইট অব হরমুজে যদি কোনো সামরিক সংঘাত শুরু হয়, তার প্রভাব শুধু আঞ্চলিক থাকবে না, বৈশ্বিক তেলের বাজারে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখা যাবে। জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাণিজ্যে ধাক্কা লাগবে। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তার পঞ্চম নৌবহর মোতায়েন রেখেছে, আরব মিত্রদের ঘাঁটিও সক্রিয় রয়েছে, ফলে যে কোনো সংঘাত দ্রুত বহুপাক্ষিক রূপ নিতে পারে। ট্রাম্প প্রশাসনের টোকেন সমৃদ্ধকরণ বিবেচনার ইঙ্গিত রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটও এখানে বিবেচ্য। এদিকে কংগ্রেস ও রিপাবলিকান ঘরানার একটি অংশ কঠোর অবস্থান চায়, অন্যদিকে যুদ্ধবিরোধী জনমত ও অর্থনৈতিক বাস্তবতা বড় আকারের সামরিক অভিযানের ঝুঁকি সম্পর্কে সতর্ক। প্রেসিডেন্ট যদি এমন একটি চুক্তি আনতে পারেন যা তিনি কঠোর কিন্তু কার্যকর হিসেবে উপস্থাপন করতে পারেন, তবে তা রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে। তবে এই সমীকরণ অত্যন্ত সূক্ষ্ম। ইরান যদি মনে করে তাদের সার্বভৌম অধিকারে হস্তক্ষেপ হচ্ছে, তবে তারা আলোচনায় অনাগ্রহী হতে পারে। ইরানের পক্ষেও পরিস্থিতি সহজ নয়। দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা অর্থনীতিকে চাপে রেখেছে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং বৈদেশিক মুদ্রার ঘাটতি জনমনে অসন্তোষ বাড়িয়েছে। একটি সমঝোতা হলে অর্থনৈতিক স্বস্তি আসতে পারে, কিন্তু একই সঙ্গে তারা আঞ্চলিক প্রভাব ও নিরাপত্তা নিয়ে আপোষ করতে চাইবে না। তাই সীমিত সমৃদ্ধকরণের প্রস্তাব তাদের জন্য একটি কৌশলগত মধ্যপথ হতে পারে, যেখানে তার প্রযুক্তিগত অবকাঠামো বজায় রাখবে, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মেনে নেবে। সামরিক বিকল্পের আলোচনা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। কোনো রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনার কথা প্রকাশ পাওয়া মানে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি। যদিও বাস্তবে এমন পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আঞ্চলিক বিস্ফোরণ ডেকে আনতে পারে, তবুও এই ধরনের তথ্য ফাঁস নিজেই এক ধরনের চাপ প্রয়োগ। ইরান এর জবাবে প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করেছে এবং প্রতীকীভাবে তারা দেখিয়েছে যে তারাও প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। একদিকে কূটনৈতিক জানালা খোলা, টোকেন সমৃদ্ধকরণ, লিখিত প্রস্তাব, কারিগরি নিশ্চয়তা, অন্যদিকে সামরিক বিকল্পের ছায়া, আঞ্চলিক বাহিনী মোতায়েন, সম্ভাব্য লক্ষ্যবস্তু তালিকা, মহড়া এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ইতিহাস দেখিয়েছে যখন কূটনীতি ও সামরিক প্রস্তুতি একই সঙ্গে এগিয়ে যায়, তখন ফলাফল নির্ভর করে পারস্পরিক আস্থার উপর। আস্থা না থাকলে ছোট ঘটনা থেকেও বড় সংঘাতের জন্ম নিতে পারে। ইরানের সায়াদ 3G পরীক্ষা তাই শুধু একটি সামরিক মহড়ার অংশ নয়, এটি বৃহত্তর রাজনৈতিক দাবা খেলার একটি চাল। যুক্তরাষ্ট্রের নীতিগত নমনীয়তার ইঙ্গিতও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং আলোচনার সম্ভাবনা যাচাই। সামনে কি হবে তা নির্ভর করবে তেহরান কতটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রস্তাব দেয়, ওয়াশিংটন কতটা বাস্তববাদী অবস্থান নেয় এবং আঞ্চলিক মিত্ররা কি ভূমিকা পালন করে তার উপর। তবে নিশ্চিতভাবেই বলা যায়, স্ট্রেইট অব হরমুজে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ধ্বনি এবং ওয়াশিংটনের নীতিগত আলোচনা দুটো একই কৌশলগত নাটকের অংশ, যার প্রভাব মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বৈশ্বিক অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থায় প্রতিফলিত হবে। কিম জং উন সম্প্রতি উত্তর কোরিয়ায় 600 কিলোমিটার ক্যালিবারের রকেট লঞ্চার উদ্বোধন করে দেশের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষ্যমতে এই রকেট ব্যবস্থা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানে অত্যন্ত কার্যকর। এমন এক সময়ে এই উদ্বোধন করা হলো যখন কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া এবং আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। ফলে 600 মিলিমিটার ক্যালিবারের এই রকেট লঞ্চার শুধু একটি নতুন অস্ত্র সংযোজন নয়, বরং উত্তর কোরিয়ার সামগ্রিক প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে তা কৌশলগত তাৎপর্য বহন করছে। 600 মিলিমিটার ক্যালিবারের রকেট লঞ্চার বলতে মূলত এমন এক বহুমুখী রকেট আর্টিলারি সিস্টেমকে বোঝায় যার ব্যাস 600 মিলিমিটার এবং যা স্বল্প ও মাঝারি পাল্লায় অত্যন্ত ভারী ও বিস্ফোরক ক্ষমতা সম্পন্ন রকেট নিক্ষেপে সক্ষম। প্রচলিত মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের তুলনায় এই ক্যালিবার অনেক বড়, ফলে প্রতিটি রকেটের বহন ক্ষমতা ও ধ্বংস ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেশি। উত্তর কোরিয়া দাবি করছে এই রকেটগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং প্রয়োজন হলে পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে।
যদিও স্বাধীনভাবে এসব যাচাই করা কঠিন, তবুও সামরিক বিশ্লেষকদের মতে 600 মিলিমিটার ক্যালিবারের অস্ত্র ব্যবস্থা কার্যত স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রচলিত আর্টিলারির মধ্যবর্তী একটি শ্রেণী তৈরি করে। এই অস্ত্র ব্যবস্থার উন্নয়ন উত্তর কোরিয়ার দীর্ঘদিনের অসম প্রতিরক্ষা কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থনৈতিক সীমাবদ্ধতা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটি প্রচলিত আধুনিক যুদ্ধবিমান, বিমানবাহী রণতরী বা উচ্চ প্রযুক্তির সমরাস্ত্রে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। তাই বরাবরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রকেট আর্টিলারি ও পারমাণবিক অস্ত্রের মাধ্যমে প্রতিরোধ সক্ষমতা গড়ে তুলেছে। এই প্রেক্ষাপটে 600 মিলিমিটার রকেট লঞ্চার এমন একটি হাতিয়ার যা কম খরচে তুলনামূলক বেশি প্রভাব সৃষ্টি করতে পারে এবং দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত স্থাপনাগুলোকে দ্রুত আঘাত করার সক্ষমতা দেয়। উত্তর কোরিয়ার সামরিক মতবাদে প্রিএম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলার ধারণা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া, উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা সক্ষমতা পিয়ংইয়ংকে সবসময় চাপের মধ্যে রাখে। এর জবাবে উত্তর কোরিয়া এমন অর্থব্যবস্থা গড়ে তুলতে চাইছে যা দ্রুত মোতায়েনযোগ্য, মোবাইল প্ল্যাটফর্মে স্থাপনযোগ্য এবং স্বল্প সময়ের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম। 600 মিলিমিটার ক্যালিবারের রকেট লঞ্চার সাধারণত মোবাইল লঞ্চার যানবাহনে স্থাপন করা হয়, যা পাহাড়ি ভূখণ্ডে সহজে স্থান পরিবর্তন করতে পারে। এতে করে শত্রুপক্ষের জন্য এগুলো শনাক্ত ও ধ্বংস করা কঠিন হয়ে পড়ে। এই লঞ্চারের আরেকটি বড় বৈশিষ্ট্য হল সেলভো ফায়ার বা একসঙ্গে একাধিক রকেট নিক্ষেপের সক্ষমতা। স্বল্প সময়ে একাধিক ভারী রকেট ছুড়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা স্যাচুরেট বা অতি ভারাক্রান্ত করে ফেলা যায়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল সীমান্তের খুব কাছে হওয়ায় উত্তর কোরিয়ার আর্টিলারি ও রকেট বাহিনী দীর্ঘদিন ধরেই একটি বড় কৌশলগত হাতিয়ার। 600 মিলিমিটার রকেট লঞ্চার যুক্ত হলে এই সক্ষমতা আরও বৃদ্ধি পাবে, বিশেষত যদি এই রকেটের পাল্লা 300 থেকে 400 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, তবে তা শুধু সীমান্তবর্তী অঞ্চল নয়, বরং দক্ষিণ কোরিয়ার গভীর অভ্যন্তরে পর্যন্ত আঘাত হানতে পারে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় এই লঞ্চারের প্রভাব বিশ্লেষণ করতে হলে দেশটির সামরিক কাঠামো বিবেচনায় নিতে হবে। দেশটির স্থলবাহিনীর সংখ্যায় বিশাল এবং আর্টিলারি ইউনিট অত্যন্ত শক্তিশালী। দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়া প্রচুর টিউব আর্টিলারি ও রকেট সিস্টেম মোতায়েন করে রেখেছে, যা সম্ভাব্য সংঘাতের শুরুতেই ব্যাপক গোলাবর্ষণ চালাতে পারে। 600 মিলিমিটার ক্যালিবারের রকেট লঞ্চার এই কাঠামোর মধ্যে একটি সোর্স মাল্টিপ্লেয়ার হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ একই সঙ্গে ধ্বংস ক্ষমতা, ভয় প্রদর্শন এবং কৌশলগত প্রতিরোধ সক্ষমতা বাড়িয়ে দেয়। এটি শুধু প্রচলিত যুদ্ধের ক্ষেত্রেই নয়, পারমাণবিক প্রতিরোধ নীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়া বহুবার ঘোষণা করেছে যে তারা কৌশলগত পারমাণবিক অস্ত্রের উন্নয়ন করছে। যদি 600 মিলিমিটার রকেটগুলো সত্যি ছোট আকারের পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম হয়, তবে তা দক্ষিণ কোরিয়ার সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে লিমিটেড নিউক্লিয়ার অপশন হিসেবে ব্যবহার হতে পারে। এতে করে উত্তর কোরিয়া একটি ধাপ ভিত্তিক প্রতিরোধ কাঠামো গড়ে তোলে, যেখানে প্রচলিত গোলাবর্ষণ, কৌশলগত পারমাণবিক হামলা এবং দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সবই বিভিন্ন স্তরে ব্যবহারের জন্য প্রস্তুত থাকে। আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষাপটে এই উন্নয়ন গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে এবং নিয়মিত যৌথ মহড়া পরিচালনা করে। এই পরিস্থিতিতে পিয়ংইয়ং মনে করে তাদের অস্ত্র ভাণ্ডারকে আরও বৈচিত্র্যময় ও নমনীয় করতে হবে। 600 মিলিমিটার রকেট লঞ্চার সেই কৌশলেরই অংশ, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় অপেক্ষাকৃত কম নজর করা হলেও বাস্তব যুদ্ধে অত্যন্ত কার্যকর হতে পারে, কারণ এগুলোকে দ্রুত লুকানো, পুনরায় লোড করা এবং পুনরায় নিক্ষেপ করা সম্ভব। অর্থনৈতিক দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। উন্নত বিমান বা নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির তুলনায় রকেট আর্টিলারি উন্নয়ন তুলনামূলক কম ব্যয়বহুল। দেশটি নিজস্ব প্রযুক্তি ও সীমিত সম্পদ ব্যবহার করে এ ধরনের ব্যবস্থা তৈরি করতে পারে। ফলে এটি একদিকে আত্মনির্ভরতার প্রতীক, অন্যদিকে সামরিক ব্যয়ের কার্যকারিতার দিক থেকেও কৌশলগতভাবে সুবিধাজনক। তবে এই উন্নয়নের সীমাবদ্ধতাও রয়েছে। রকেট আর্টিলারি সাধারণত নির্ভুলতার দিক থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় কম উন্নত। যদিও আধুনিক গাইডেড সিস্টেম থাকলে নির্ভুলতা বাড়ানো যায়, তবে প্রশ্ন থেকে যায় উত্তর কোরিয়ার 600 মিলিমিটার রকেট কতটা নির্ভুল, কতটা নির্ভরযোগ্য এবং কত দ্রুত উৎপাদন ও মোতায়েন করা সম্ভব। এছাড়া সংঘাতের পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিমান শক্তি ও গোয়েন্দা সক্ষমতা
এই লঞ্চারগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। রাজনৈতিক বার্তার দিক থেকেও এই উদ্বোধন তাৎপর্যপূর্ণ। কিম জং উন প্রায় বড় সামরিক প্রকল্প উদ্বোধনের মাধ্যমে অভ্যন্তরীণভাবে শক্তি ও আত্মবিশ্বাসের বার্তা দেন। এটি দেশের জনগণের কাছে নেতৃত্বের দৃঢ় অবস্থান তুলে ধরে এবং সামরিক বাহিনীর মনোবল বাড়ায়। একই সঙ্গে আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যেও একটি বার্তা দেওয়া হয় যে উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা বা চাপ সত্ত্বেও তাদের সামরিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে। সব মিলিয়ে 600 মিলিমিটার ক্যালিবারের রকেট লঞ্চার উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এটি দেশটির আর্টিলারি শক্তিকে নতুন মাত্রা দেয়, কৌশলগত প্রতিরোধ নীতিকে আরও জটিল ও বহুস্তরীয় করে তোলে এবং আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে নতুন চাপ সৃষ্টি করে। যদিও বাস্তব যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা কতটা হবে তা নির্ভর করবে প্রশিক্ষণ, প্রযুক্তিগত মান এবং প্রতিপক্ষের প্রতিরোধ ব্যবস্থার উপর। তবুও সামরিক ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে এটি উত্তর কোরিয়ার সামরিক বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।